দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংক ব্যবস্থার মধ্যে দিয়ে শুধু একজন গ্রাহকের যে জীবনযাত্রা কিংবা তার আর্থিক অবস্থার উন্নয়নই হয় না, বরং এটি সামগ্রিক জনগণের যে আর্থিক যে ক্ষেত্রগুলো কিংবা অর্থনৈতিক প্রসঙ্গগুলোতে একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন তৈরি হয় এবং সেই পরিবর্তন সমাজ এবং দেশের যে অর্থনৈতিক ব্যবস্থার উপরে একটা মোটা দাগে পরিবর্তন আনে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলো যে প্রক্রিয়ায় ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের এই সূত্র ধরে বা প্রপঞ্চ ধরে জনগণের জীবনযাত্রার ক্ষেত্রে পরিবর্তনের জন্য ব্যাংকিং সেবাগুলোকে নির্ধারণ করেছে, প্রতিনিয়ত নানাভাবে সে আলোচনা পর্যালোচনাগুলো হচ্ছে এবং সে আলোচনা পর্যালোচনার সূত্র ধরে ক্রমান্বয়ে যে সংশোধন, পরিমার্জন, পরিশোধন হচ্ছে, সেটি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিংবা এই প্রক্রিয়া জনগণকে কতটুকু অন্তর্ভুক্ত করতে পারছে, আবার যে জনগণের জন্য এই আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া সেই জনগণকে কতটুকু দায়িত্বপূর্ণভাবে বা দায়িত্বশীল করে তাদের ভূমিকার প্রসঙ্গগুলোকে বিভিন্নভাবে বিন্যস্ত করা সম্ভব হচ্ছে, এই প্রসঙ্গ ধরেই আজকের আলোচনাটি করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম উন্নয়নে আর্থিক অন্তর্ভুক্তি ও করণীয়। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক অতিথি আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন প্রিমিয়ার ব্যাংকের হেড অফ এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহসানুল আলম। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শুরুতেই আহসানুল আলম ভাই, যে শুরুতে এই প্রসঙ্গটিতে আমরা আলোচনা শুরু করি, যেটা আজকে আমাদের আলোচনার টপিক, যে আর্থিক অন্তর্ভুক্তির প্রসঙ্গ, সেটি নানাভাবে আলোচনা আছে, সেটি প্রফেশনাল লেন্স থেকে একভাবে দেখা হয়, আপনারা যারা ব্যাংকিং সেক্টরে আছেন আপনারা আপনাদের জায়গা থেকে একভাবে দেখেন। আমরা এই ব্যাংকিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণের যে আর্থিক অবস্থার যে উন্নয়ন কিংবা পরিবর্তনের জায়গা থেকে যদি বিষয়টিকে বোঝার চেষ্টা করি, তাহলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে আসলে আমরা কি বুঝবো? অর্থনৈতিক উন্নয়নটাকে যদি আমরা দুভাগে বিশ্লেষণ করি, একটি হচ্ছে সামগ্রিক দেশের আর্থিক উন্নয়ন, আরেকটি হচ্ছে জনগণের আর্থিক উন্নয়ন, অর্থাৎ ব্যক্তিক পর্যায়েও কিন্তু একটা আর্থিক উন্নয়নের ব্যাপার থাকে। আমরা সাধারণত জানি যে ব্যাংক হচ্ছে অর্থনীতির চাকা। ব্যাংক যদি অর্থনীতির চাকা হয় তাহলে সামগ্রিক অর্থনীতিতে ব্যাংকের একটা ভূমিকা থাকতে পারে, আবার ব্যক্তিক পর্যায়েও কিন্তু একটি ব্যাংকের ভূমিকা থাকাটাই স্বাভাবিক। তার মানে হচ্ছে ব্যক্তিক পর্যায়ে একজন ব্যক্তি আয় করে মূলত তার জীবিকা নির্বাহ করার জন্য, তার পরিবারের ভরণ পোষণ করার জন্য। এই যে পরিবারের ভরণ পোষণের জন্য তিনি আয় করেন, তারও কিন্তু একটি অর্থনীতির চাকা রয়েছে। তার মানে হচ্ছে আমরা মূলত আয় করি আমরা দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য, জি, কিন্তু দৈনন্দিন চাহিদার পাশাপাশি কিন্তু পরিবারের কিছু আপৎকালীন চাহিদাও কিন্তু মানুষের রয়েছে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত আপনার চাহিদা থাকতে পারে, আপনার সন্তানের চিকিৎসার জন্য বা শিক্ষার জন্য কিন্তু হঠাৎ করে আপনার একটা অর্থের প্রয়োজন হতে পারে। সেই অর্থটা কিন্তু আপনার নিয়মিত আয় থেকে আসবে না, সেটার জন্য কিন্তু আয়ের একটা অংশকে আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। এবং সঞ্চয়ের জন্য যদি আপনি আনুষ্ঠানিক সঞ্চয়ের কোনো সুযোগ একমাত্র ব্যাংকিং দিতে পারে। এবং যেই জায়গাটাতে দেখবেন যে বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী এখনও কিন্তু ব্যাংকিং সেবার আওতা বহির্ভূত রয়েছে। সো এই যে বিশাল জনগোষ্ঠী ব্যাংকের সাথে সম্পর্ক নাই, তারা কিন্তু এখন পর্যন্ত তার আর্থিক উন্নয়নের মূল চাকার ভিতরে প্রবেশ করতে পারে নাই। কাজে এই যে বিশাল জনগোষ্ঠী এখনো ব্যাংকের বাইরে আছে, তাদেরকে ব্যাংকের সাথে সম্পৃক্ত করে, তাদেরকে সঞ্চয়মুখী করে তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনাটাই হচ্ছে মূলত আর্থিক অন্তর্ভুক্তি। রাইট। সেক্ষেত্রে গ্রাহক অথবা জনগণকে সচেতন করা কিংবা এই শিক্ষা দেওয়ার জন্য ব্যাংকগুলো যে কৌশল অবলম্বন করছে বাংলাদেশে, সেটি কি যথেষ্ট নাকি কোনো পরিবর্তনের প্রয়োজন আছে? এটা কিন্তু একটা সার্বজনীন একটা শিক্ষার ব্যাপার এবং এটা সামগ্রিকভাবে সকলকেই কিন্তু এটার দিকে এগিয়ে আসতে হবে। কারণ অর্থনীতির বাইরে তো কেউ না। ব্যাংকাররা সেবা প্রদান করবে, ব্যাংকাররা একটা পর্যায়ে গিয়ে হয়তো মানুষকে বোঝাবে, কিন্তু তার সাথে অন্যান্য যারা শ্রেণী পেশার মানুষ আছে তারাও যদি এগিয়ে না আসে, সকলে যদি সমন্বিতভাবে এই আর্থিক শিক্ষাটা সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে না দেয়, তাহলে এটা সম্ভব নয়। যে সমস্ত এগিয়ে থাকা দেশগুলোর ব্যাংকিং কার্যক্রম যেভাবে পরিচালিত হয়, তারা যেভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের এই প্রেক্ষাপটকে বা প্রপঞ্চকে যেভাবে ডিল করে এবং যেভাবে মানুষকে সম্পৃক্ত করে, এই জায়গাতে আমরা কি একটা ন্যূনতম মানের জায়গাতে দাঁড়াতে পেরেছি? আমি বলবো যে এখন আমরা পারি নাই। আমি একটা এক্সাম্পল বলতে পারি, উদাহরণ বলতে পারি যে উরি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হচ্ছিল। তো আমি তাকে প্রশ্ন করছিলাম যে হাউ মেনি ফাইন্যান্সিয়াল কিওস্ক বা হাউ মেনি সার্ভিস সেন্টার ডু ইউ হ্যাভ ইন ইউর কান্ট্রি। তো উনি আমাকে উত্তরটা এভাবে দিলেন যে উই হ্যাভ দ্য ব্যাংকিং ফেসিলিটি ইন এভরি কর্নার অফ দ্য কান্ট্রি। তো আমি বললাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কর্নার?
বলে যে হোয়ার পিপুল স্টপ দেয়ার স্টেপস, তার মানে হচ্ছে যেখানেই যাবেন না কেন সেখানে দাঁড়িয়ে আপনি একটা ব্যাংকিং সেবা পাবেন, সেখানে ফাইন্যান্সিয়াল অ্যাটাচমেন্টের সুযোগ রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাটাচমেন্ট রয়েছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা নিশ্চিত করতে পারি নাই, এবং আমি চাই, হ্যাঁ আমরা চাই এবং আমরা চেষ্টা করছি, ব্যাংকারদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি, এবং সরকারের বিভিন্ন সংস্থা বিশেষ করে সেন্ট্রাল ব্যাংক কিন্তু প্রতিনিয়ত প্রতি 3 মাস পর পরই কিন্তু তারা একটা রিপোর্ট প্রদান করছে এবং তারা অ্যানালাইসিস করছে যে কিভাবে এটাকে আরো ডেভেলপ করা যায়, কিভাবে ব্যাংকগুলি আরো মানুষের দোরগোড়ায় চলে যেতে পারে, কিভাবে প্রত্যেকটা মানুষকে ব্যাংকের আওতায়, এটা আমরা চেষ্টা করছি। কিন্তু এটা আসলে একটা সমন্বিত প্রয়াস, এখানে সকলকে এগিয়ে আসতে হবে, সকল ব্যক্তিবর্গেরই এই প্রয়াসটায় এগিয়ে আসতে হবে। আমরা এই চমৎকার করে বলেছেন আহসান উল আলম ভাই, এই জায়গাতে আপনার যে ব্যাংকিং ক্যারিয়ারে নিশ্চয়ই এই আলোচনাগুলো আপনারা করে থাকেন যে আসলে ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আমাদের দেশের বাস্তবতায় কোন জেন্ডারের বা সঞ্চয়ের ক্ষেত্রে কোন জেন্ডারের সঞ্চয়ী মনোভাব বেশি, সেটি নারীর না পুরুষের, এরকম একটি আলোচনা একেবারে প্রান্তিক পর্যায়ে যেরকম আছে আপনাদের মধ্যেও আছে। এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম যে আসলে এই জেন্ডার ভিত্তিক যে সম্পৃক্তকরণ সেটি আরও কিভাবে বাড়ানো যায়, সকলকে অন্তর্ভুক্ত করা, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতির শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা, উন্নয়নে আর্থিক অন্তর্ভুক্তি করণীয়, সম্মানিত আলোচক হিসেবে আছেন মোহাম্মদ আহসানুল আলম। যে প্রশ্নটি রেখে যাওয়া আসলে ব্যাংকিং প্রক্রিয়ায় বা কিংবা আর্থিক অন্তর্ভুক্তির প্রশ্নে নারী কিংবা পুরুষ কি এগিয়ে আছে নাকি সমান অবস্থায় আছে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের সবচেয়ে সাকসেসফুল বা সার্থক যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাংলাদেশে হচ্ছে। এবং একটু আগে আমি বলেছি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রতি 3 মাস পর পর কিন্তু একটা রিপোর্ট তৈরি করে। তো এখন পর্যন্ত যে রিপোর্ট আছে, সেপ্টেম্বর মাসের রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় 2,34,00,000 অ্যাকাউন্ট কিন্তু হয়েছে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই 2,34,00,000-এর মধ্যে 1,17,00,000 হচ্ছে নারী, তার মানে ঠিক অর্ধেক। হ্যাঁ। তার মানে এই যে নারীদের যে ব্যাংকিং এর সাথে সম্পৃক্ততা, এইটা কিন্তু আমাদের এই যে সামাজিক ব্যবস্থা বা পারিবারিক যে তন্ত্রটা, সেই জায়গাতে নারীরা যেহেতু সঞ্চয়ের দিকে ধাবিত হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা বিশাল ভালো একটা ভবিষ্যৎ আমরা চিন্তা করতে পারি এখান থেকে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আমরা যে আমাদের এই গ্রামভিত্তিক দেশ, সেখানে কিন্তু রুরাল ইকোনমি বা গ্রামীণ অর্থনীতি একটা বিরাট নাড়া পড়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এজেন্ট ব্যাংকিং যে টোটাল গ্রাহক আছে বা ডিপোজিট হয়েছে, এটার একটা সিংহভাগ প্রায় 80 থেকে 90% ডিপোজিটই কিন্তু গ্রামাঞ্চল থেকে আসছে। অর্থাৎ গ্রামের মানুষ যারা আগে ব্যাংকিং ফেসিলিটি পেত না, ব্যাংকিং সেবা পেত না, অর্থাৎ তারা সঞ্চয় করার সুযোগ ছিল না, বাধ্য হয়ে তারা ইনফর্মাল ব্যাংকিং এ বা অনানুষ্ঠানিক ব্যাংকিং যেগুলো আছে, যেখানে গেলে তাদের আর্থিক উন্নয়নটা নিশ্চিত হয় সেখানে ছিল, তারা কিন্তু এখন আর্থিক উন্নয়নের যে চাকা, যে ব্যাংক, সেই ব্যাংকের সাথে তারা কিন্তু সম্পৃক্ত। এইটাকে আরো বেশি বাড়ানোর জন্য একেবারে প্রান্তিক পর্যায়ে উৎসাহকরণ বা উদ্দীপিত করা বা অনুপ্রেরণার সৃষ্টি করার জন্য কোনো ব্যবস্থা আছে? এবং সেক্ষেত্রে যদি প্রিমিয়ার ব্যাংক কি ভূমিকা পালন করছে এজেন্ট ব্যাংকিং প্রসঙ্গে এবং মানুষকে সম্পৃক্ত করার প্রসঙ্গে? অন্যান্য প্রতিটা ব্যাংকই যার যার মতো করে করছে, আপনাদের বিশেষত্ব কি, প্রিমিয়ার ব্যাংকের বিশেষত্ব কি? দেখেন, এজেন্ট ব্যাংকিং এর যদি আপনি আমাকে ভবিষ্যৎ জিজ্ঞেস করেন, যে এজেন্ট ব্যাংকিং এর কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যতগুলি পার্টে আমরা কাজ করেছি, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করা হয়েছে, ফার্স্ট ট্র্যাকের মাধ্যমে আমরা ডাচ বাংলা ব্যাংকে করেছি, এবং পরবর্তীতে এখন এজেন্ট ব্যাংকিং চলছে। এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু সাকসেসফুলি আমরা একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত আমরা যেতে পেরেছি। এবং এটা যদি ভবিষ্যৎ আপনি দেখেন যে বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছে, সকলকে কিন্তু এটার মাধ্যমে সম্পৃক্ত করা সম্ভব, সে যেখানেই বসবাস করুক না কেন। এবং আপনাকে আমি একটা পরিসংখ্যান দিতে চাই, আমার প্রিমিয়ার ব্যাংকের কথা বলছি পরে। সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু দেখেন সবাই কিন্তু আয় করে। আপনি দিনমজুর বলেন, আপনি একজন ভিক্ষুক বলেন, সেও কিন্তু দৈনিক আয় করে। কাজে আয় কিন্তু সকলেরই আছে। তো আমি যদি এইভাবে একটা পরিসংখ্যান করি যে 10 কোটি মানুষ বাংলাদেশে প্রতিদিন আয় করে, এবং আমি যদি একটা গড় করি এটার, যে অ্যাভারেজ 500 টাকা প্রতিজন আয় করে, এই 500 টাকার মধ্যে কেউ যদি প্রতিজন যদি 100 টাকা করে সঞ্চয় করে, তাহলে কত সঞ্চয় দাঁড়াতে পারে? আমি যদি পরিসংখ্যান করি যে 100 টাকা করে আয় করছে 10 কোটি মানুষ, তার মানে প্রতিদিন 1000 কোটি টাকা সঞ্চয় হচ্ছে মানুষের। প্রতিদিন যদি 1000 কোটি টাকা সঞ্চয় হয়, বছরে 3,65,000 কোটি টাকা সঞ্চয় হওয়া সম্ভব। এবং এভারেজ বাংলাদেশের যে সমস্ত ব্যাংকগুলি আছে, এগুলি কিন্তু 20,000 কোটি বা 30,000 কোটি বা 40,000 কোটি টাকা ডিপোজিট আছে। তা আপনি যদি 30,000 দিয়ে ভাগ করেন, তার মানে
বাংলাদেশের 10 কোটি মানুষ যদি ব্যাংকের সাথে অন্তর্ভুক্ত হয় এবং তারা যদি সঞ্চয় হয়, তাহলে বাংলাদেশে প্রতি বছর 10 থেকে 12টা নতুন ব্যাংক হওয়া উচিত। অথচ আমরা জেনে আসছি বাংলাদেশে নাকি ব্যাংকের সংখ্যা বেড়ে গেছে। আসলে ব্যাংকের সংখ্যা বাড়ে তেমনটি আমরা জানি, এবং আমরা জানি যে কিছু মার্জ করতে হবে, কিছু দুর্বল ব্যাংক আছে, তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বিষহ অবস্থা। তাহলে এই জায়গাতে মানে তো এই প্রক্রিয়ার বা এই মডেলে হাঁটলে তো এই ক্রাইসিসটা আমরা ওভারকাম করতে পারবো। অবশ্যই ওভারকাম করতে হবে। এবং যে জন্য মার্জ হওয়ার প্রশ্নটা আসছে সেটা হচ্ছে সাধারণ মানুষের ব্যাংকের সাথে সম্পৃক্ততা নাই। এবং আমরা দেখেন, আমরা প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে একটা কাজ করছি যে আমরা যে এজেন্ট, যাকে এজেন্ট নিয়োগ করছি, যেই এলাকার জন্য নিয়োগ করছে, তার সমস্ত খবরাখবর নিয়ে, তার সামাজিক অবস্থান, তার শিক্ষাগত যোগ্যতা, তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, তার ব্যবসা করার ক্যাপাসিটি, তার প্রতি মানুষের আস্থা বা বিশ্বাস আছে কিনা, এই সমস্ত যাচাই করে আমরা যেটা করছি যে কোয়ালিটি এজেন্ট নিয়োগ, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। আপনারা দেখবেন যে বিভিন্ন সময় পেপার পত্রিকা আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করছে, সেই জায়গা থেকে আমরা উত্তরণের জন্য কিন্তু আমরা সমস্ত জায়গায় কিন্তু কোয়ালিটি এজেন্ট দিচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী। একটু ধীরগতিতে করছি, কারণ হচ্ছে আপনি খুব দ্রুত করতে গিয়ে যদি কোয়ালিটিতে যদি খারাপ হয়ে যায়, তাহলে সেখান থেকে কিন্তু অনেক বড় ক্ষতির সম্ভাবনা হয়ে যায়। কারণ রেপুটেশনাল একটা রিস্ক কিন্তু ব্যাংকগুলোর জন্য থেকে যায়। তো আমরা বলবো যে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে আমরা কিন্তু এজেন্ট নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছি, যাতে করে লং টার্ম কোনো ডিসপিউট বা লং টার্ম কোনো ক্ষতির সম্মুখীন আমাদের হতে না হয়। বিশ্বাস এবং আস্থার যাতে কোনো ঘাটতি তৈরি না হয়। এবং এই জায়গায় তার একটা বিরতিতে যেতে হবে আহসানুল আলম ভাই। সেটা তবে বিরতিতে যাওয়ার আগে প্রশ্নটা আপনাকে রেখে যায়। আপনি আলোচনার মধ্যে বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক প্রতি 3 মাস পর পর তার একটা মনিটরিং রিপোর্ট থাকে, সেই মনিটরিং রিপোর্টের ভিত্তিতে কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেগুলো আপনাদের মাধ্যমে সেটি মাঠ পর্যায়ে যায়। তো এই ক্ষেত্রে কি কোনো মানদণ্ড আছে কিনা যে এই কি অবস্থায় আছে, যে অবস্থায় পাওয়া যাচ্ছে পরিসংখ্যানের ভিত্তিতে কোন অবস্থায় গেলে আপনারা সন্তুষ্ট থাকেন বা সন্তোষ প্রকাশ করেন? এবং এই যে রিভিউ করা সার্ভিস, ব্যাংকিং যে সার্ভিসগুলো বা প্রোডাক্টের প্রসঙ্গে যে রিভিউ করা, জনগণকে সম্পৃক্ত করা, এই প্রসঙ্গগুলোতে আপনারা যে স্কেলিং বা যে মানদণ্ডগুলো অনুসরণ করা হয় বা বাংলাদেশ ব্যাংক থেকে আপনাদের প্রতি যে নির্দেশনা আছে সেই প্রসঙ্গে আলোচনা শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি সম্মানিত আলোচক মোহাম্মদ আহসানুল আলম ভাইয়ের সাথে, উন্নয়নে আর্থিক অন্তর্ভুক্তি ও করণীয়, যে প্রশ্নটি রেখে যাওয়া যে বাংলাদেশ ব্যাংক কিভাবে তার করণীয় জায়গাটা কি হতে পারে, কিভাবে রিভিউ করা হয় এবং আপনাদেরকে কিভাবে সম্পৃক্ত করে। বাংলাদেশ ব্যাংক মূলত এই আর্থিক অন্তর্ভুক্তি বা এই সারা দেশব্যাপী ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার জন্য মুখ্য ভূমিকাই পালন করছে। আর অন্যদিকে মনিটরিং এর কাজটা করে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট। তারা খুব ক্লোজ মনিটরিং এ রাখে এবং আমাদের সাথে কিন্তু প্রতিনিয়ত তাদের যোগাযোগ হয়, যেটা এক সময় ছিল যে বাংলাদেশ ব্যাংকের সাথে অন্যান্য ব্যাংকের যোগাযোগটা কম হতো, এখন কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে কথা হয়। এছাড়াও কিন্তু বছরে প্রতি মাসে না হলেও তো 2 মাস 3 মাস পরে পরে কিন্তু আমাদের একসাথে মিটিং হয়। এবং যখনই দেখবেন যে কোনো একটা পেপারে কোনো একটা খবর আসছে, সাথে সাথে কিন্তু তারা এটা আমাদের সাথে যোগাযোগ করে যে রিয়েল ঘটনাটা কি ঘটেছে। আমি 10 বছর যাবত এজেন্ট ব্যাংকিং নিয়ে কাজ করছি। আমি ব্যাংকেশিয়ার হেড অফ এজেন্ট ব্যাংকিং ছিলাম, এখন প্রিমিয়ার ব্যাংকে কাজ করছি। এবং আজ পর্যন্ত কিন্তু আমরা একটা ঘটনা এরকম পাইনি যে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করেছি, সে আমার ফিঙ্গারপ্রিন্টের বদলে অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলিত হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেনি। তাহলে যে অভিযোগগুলো যখন অভিযোগটা আসার পরে কিন্তু আমরা গভীরে গিয়ে দেখেছি যেখানে কিছু কিছু বিষয় হয়। ধরেন পকেট ব্যাংকিং একটা বিষয় আছে। এটা কি হয়, অর্থাৎ এজেন্টের সাথে কাস্টমারের সম্পর্কটা এমন পর্যায়ে যায় যে এজেন্টের কাছে টাকা দিয়ে চলে আসছে, উনি রিসিপ্টটাও নিল না, মেসেজটাও চেক করলো না। এটা তো একটা অসচেতনতা গ্রাহকের ক্ষেত্রে। যে সমস্ত জায়গায় এখন এজেন্ট ব্যাংকিং যাচ্ছে, সেখানে এজেন্ট ব্যাংকিং যাওয়ার আগে কিন্তু ইনফর্মাল ব্যাংকিং যারা করতো একেবারে ব্যক্তিক পর্যায়ে, যেগুলিকে আমরা বলি যে ব্যক্তিক পর্যায়ে ঋণ দেওয়া, চড়া সুদে ব্যক্তিক পর্যায়ে যে সমস্ত লেনদেন, এই লোকগুলির জন্য তো এজেন্ট ব্যাংকিং একটা অনেক বাধা হয়ে গেছে। এই লোকগুলি চেষ্টা করে যে এজেন্ট ব্যাংকিং যাতে কোনো মতেই সাকসেসফুল না হয়। তার মানে কি এজেন্ট ব্যাংকিং এর সাথে গ্রাহকের একটা কনফ্লিক্ট তৈরি করা, এটা তারা এই জায়গাটাতে আমি মনে করি যে তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের যে বাস্তবতা এবং আমাদের এখন আর্থিক কাঠামো বা এর অবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তাতে কি মনে হয় কে জিতবে এই লড়াইয়ে? এটা এক ধরনের লড়াইও বটে। দেখেন, মানুষের যে শক্তি, এটা আমরা বাংলাদেশে দেখে ফেলেছি। নাগরিকের যে শক্তি, জনগণের যে শক্তি, তো নাগরিকের যেই কাজটাতে ভালো হবে সেটা যদি নাগরিকটা বুঝে যায়, সেই কাজে বাধা দিবে এমন কোনো
সুযোগ কিন্তু কোনো দেশেই নাই। নিজের আয়ের একটা অংশ যদি সঞ্চয় করে তাহলে এই সঞ্চয়টা তার ভবিষ্যতে কিন্তু একটা বিশাল উপকার আসবে। এবং আমি একটা কথা সবসময় বলি সাধারণ মানুষকে, যে সুসময়ের সঞ্চয় দুঃসময়ে বটবৃক্ষের ছায়া। এটা ব্যাংকের সাথে সম্পৃক্ত না হলে আপনার সুসময়ের সঞ্চয়টা ব্যাংকে না রাখলে এটার বটবৃক্ষের ছায়া হবে না, ফসল সে পাবে না, এই ফসল সে পাবে না, ফসল সে পাবে। এটা একটা সচেতনতার ব্যাপার। এবং আমি মনে করি আমাদের এই সমস্ত যারা মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, বা অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন আছে, আমরা যারা আছি এই দেশের নাগরিক, এবং এখন আমাদের সচেতন হওয়ার একটা সময় এসেছে। এখন আমাদের কিন্তু আর্থিক উন্নয়নের জন্য আমার ব্যক্তিক পর্যায়ে আমার পরিবারের জন্য কি করা উচিত, আমার কিভাবে সঞ্চয় করা উচিত, জাতীয় পর্যায়ে আমার কি ভূমিকা রাখা উচিত, বা আমার সমাজের জন্য আমার কি ভূমিকা পালন করা উচিত, সেটা কিন্তু আমাদের এই সময় এসেছে এইটা আর্থিক শিক্ষা মাধ্যমে আমাদের সচেতনতা বৃদ্ধি করা, নিজেদের অবস্থানকে পরিবর্তন করা। এবং আমরা একেবারে শেষের দিকে, তবে এই প্রসঙ্গে যে আর্থিক অন্তর্ভুক্তি কিংবা এজেন্ট ব্যাংকিং এর প্রসঙ্গ, এই দুইটা বিষয়কে এক করে যদি শুনতে চাই খুব মোটা দাগে, যে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য আর কি করা যেতে পারে? আমি মনে করি যে আমাদের শিক্ষার যতগুলি মাধ্যম আছে, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, বা সামাজিক শিক্ষার অন্যান্য যে সমস্ত মাধ্যমে, সেখানে আর্থিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং যারা শিক্ষা প্রদান করেন তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে হোক, ব্যাংকারদের মাধ্যমে হোক, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হোক, বা অন্যান্য গভর্নমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে হোক, এই শিক্ষাটা যেন প্রপারলি দিতে পারে যে আপনি আপনার সঞ্চয়ের মাধ্যমে পরিবারের উন্নয়ন করলেই সেটা দেশের উন্নয়নে অন্তর্ভুক্ত হবে, এবং তখনই দেশের উন্নয়ন হবে। এই আর্থিক শিক্ষা এবং সচেতনতা ছাড়া আমাদের দেশের ভবিষ্যৎ আর্থিক উন্নয়নের অন্য কোনো ওয়ে আমি দেখি না। এই প্রসঙ্গে জনগণকে আরো বেশি সচেতন করা বা সম্পৃক্ত করার প্রশ্নে জনগণের উদ্দেশ্যে কিছু শুনতে চাই আপনার কাছ থেকে, কি বলবেন জনগণের উদ্দেশ্যে? জি, এই ব্যাপারে আমি আপনার মাধ্যমে এবং চ্যানেল 9-এর মাধ্যমে, এবং চ্যানেল 9-এর এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, এবং যারা শুনছেন তাদের মাধ্যমে, যারা শুনছেন না তাদের প্রতি আপনার মাধ্যমে আমি মেসেজ দিতে চাই যে আসলে দেশের অর্থনৈতিক উন্নয়ন মানে হচ্ছে জনগণের আর্থিক উন্নয়ন। জনগণের আর্থিক উন্নয়ন মানে হচ্ছে আপনার আর্থিক উন্নয়ন। আর আপনার আর্থিক উন্নয়নের মুখ্য ভূমিকা পালন করতে হবে আপনাকেই, এবং সেটা এইভাবেই পালন করতে হবে যে আপনি যে আয় করেন তার একটা অংশ আপনি সঞ্চয় করবেন আপনার ভবিষ্যতের জন্য। সেই সঞ্চিত টাকাটা আপনি অবশ্যই ফর্মাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করবেন, তাহলে সেটা দেশের যে অর্থনৈতিক চাকা, সেই চাকার ট্রেনে কিন্তু এটা উঠে যাবে, এবং সেটাই দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করতে চাই যে আমাদের এই মেসেজ আপনারা যারা শুনছেন, আপনারা আপনার নিজের উন্নয়নের জন্য আপনার যে করণীয় সেটিটা আপনি নিশ্চিত করেন। তার মানে এখানে সেই ব্যবস্থা বা সুযোগগুলো থাকা চাই, এবং জনগণকে সেইভাবে প্রস্তুত করতেও হবে। অবশ্যই ব্যবস্থাটা অবশ্যই আমরা ব্যাংকাররা চেষ্টা করছি, এবং ব্যাংকাররা কিন্তু আমরা দোরগোড়ায় চলে যাচ্ছি। আপনারা শুধু আমাদের সেবাটা গ্রহণ করুন, এবং সরকার এবং যে সমস্ত সেন্ট্রাল ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক আছে, তারা যে সমস্ত নীতিমালা করছে সেই সবকিছু বুঝে আপনি করেন, এবং কোনোভাবে ভুল তথ্য দ্বারা প্রভাবিত হবেন না। অবশ্যই আপনাকে যাচাই করতে হবে, আপনাকে জাজমেন্ট করতে হবে, যাচাই করতে হবে যে তথ্যটা সঠিক কিনা। যদি দেখেন যে আপনার এলাকায় কোনো এজেন্ট বা কোনো কাস্টমার সার্ভিস অফিসার আপনাকে অনৈতিকভাবে প্রভাবিত করছে, আপনি অবশ্যই তাকে প্রতিহত করবেন। আপনাদের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ আছে? অবশ্যই আছে। আমার মনে হয় যে এখন এমন কোনো ব্যাংক পাওয়া যাবে না যেই ব্যাংকের সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে না, এমন কোনো ব্যাংক পাওয়া যাবে না। সেরকম যদি কোনো গ্রাহক আপনারা সেই ধরনের অবস্থার সম্মুখীন হন, অবশ্যই আপনারা সরাসরি সংশ্লিষ্ট ব্যাংক বা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আহসানুর আলম ভাই, আমাদের আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে চ্যানেল 9-এর দর্শকদেরকে ধন্যবাদ, চ্যানেল 9 কর্তৃপক্ষকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আলোচনার মধ্যে দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।